সপ্তাহ পেরোলো ইরান ইসরায়েল সংঘাত। হামলার সিদ্ধান্ত নিতে 2 সপ্তাহ সময় নিলেন ট্রাম্প। নরকে পরিণত হবে পুরো অঞ্চল, হুঁশিয়ারি তেহরানের। I have a message directly from the president. Decision whether or not to go within the next 2 weeks. This war is not American war. This will be hell for the whole region. সংঘাত বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টা, জরুরি বৈঠকে নিরাপত্তা পরিষদ। জেনেভায় ইউরোপীয় মন্ত্রীদের সঙ্গে ইরানের বৈঠক, শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রমে বাধা দিলে সমঝোতায় না আসার হুঁশিয়ারি। Israel aggression on Iran cannot and must not be justified by any legal or moral standards. দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দ্রুত দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান, শিগগিরই জানা যাবে দিনক্ষণ, জানালো বিএনপি। ভারত থেকে ষড়যন্ত্র অপপ্রচারের অভিযোগ, ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের আহ্বান। এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন, কেন্দ্রীয় কমিটির মেয়াদ 3 বছর, 2 বারের বেশি প্রেসিডেন্ট জিএস নয়। নারীদের নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। সূচনা ফাউন্ডেশনের নামে 400 কোটি টাকা আত্মসাৎ পুতুলের, মিলেছে সন্দেহজনক লেনদেনের প্রমাণও। অর্থ লুটে সাবেক মন্ত্রী, এমপি, আমলা সহ 25 জনের দায় খুঁজে পেয়েছে দুদক। বাংলাদেশের কাঁধে 13 লাখ রোহিঙ্গার বোঝা, প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা। সংকট নিরসন না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকি হতে পারে, জাতিসংঘে পররাষ্ট্র উপদেষ্টা। পুরনো ক্ষত না শুকাতেই ফেনীতে ফের বন্যা আতঙ্ক। উজানের ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি, 7 গ্রাম প্লাবিত। পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজ নিয়ে প্রশ্ন। সপ্তাহ পেরোলো ইসরায়েল ইরান সংঘাত। 8ম দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালিয়েছে দেশ দুটি। শুক্রবার সকালে তেল আবিবের দক্ষিণে বেরশেবা শহরে আঘাত হানে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। চলমান এই সংঘাতে যুক্তরাষ্ট্র অংশ নেবে কিনা এ বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর জবাবে তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ওয়াশিংটন এই সংঘাতে যোগ দিলে নরকে পরিণত হবে পুরো অঞ্চল। এদিকে ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে বিভিন্ন দেশ। শুক্রবার স্থানীয় সময় সকালে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। অল্প সময় পরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে আঘাত হানে ইসরায়েলে। এদিন বিকেলের পরও ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। নেতানিয়াহু প্রশাসন জানায়, দক্ষিণাঞ্চলীয় বীরশেবা শহরে আঘাত হেনেছে ইরানের মিসাইল। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়দের মধ্যে দেখা দেয় আতঙ্ক ও উদ্বেগ। ইসরায়েলি গণমাধ্যম জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা সম্ভব হয়নি, সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর আগে রাতভর ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখার বিশেষ বাহিনীর সদর দফতর, সম্প্রচার কেন্দ্র ও হাসপাতালে চালানো হয় আক্রমণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের নেতৃত্বের পরিবর্তন তাদের হামলার লক্ষ্য নয়, দেশটির পরমাণু ও ব্যালিস্টিক কর্মসূচি ধ্বংস করাই মূল উদ্দেশ্য। ইরানের শাসন ব্যবস্থা বদলানো কিংবা পতনের বিষয়টি পুরোপুরি দেশটির জনগণের উপর নির্ভর করছে, যে কারণে আমরা এটা লক্ষ্য হিসেবে ঠিক করিনি। ইরানের সব পারমাণবিক কেন্দ্র ধ্বংস করাই আমাদের লক্ষ্য। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ইরানের সামরিক বাহিনীর শীর্ষ নেতাসহ অনেকে নিহত হয়েছেন। গেল সপ্তাহে খবর প্রচারিত হয়, ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি। তবে ইরানি গণমাধ্যমের দাবি, শামখানি জীবিত আছেন। এদিকে ইরানে হামলা চালানোর বিষয়ে 2 সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র। Decision whether or not to go
within the next 2 weeks. যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় যোগ দিলে পুরো অঞ্চলে নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়। This war is not American war, but যদি if they মার্কিন would like প্রেসিডেন্ট to get into ডোনাল্ড this ট্রাম্প war, এই যুদ্ধে জড়ান, তাহলে তিনি ইতিহাসের চিরকাল এমন একজন প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন যিনি এমন এক যুদ্ধে পা রেখেছিলেন যা তার যুদ্ধ নয়। যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এই অঞ্চলকে নরকে পরিণত করবে। Iran was on the verge of receiving. এদিকে ইরানে ইসরায়েলি হামলা ও যুক্তরাষ্ট্রের হুমকির প্রতিবাদে তেহরানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর রাস্তায় নামেন হাজারো মানুষ। শীর্ষ নেতাদের প্রতি সমর্থন জানিয়ে স্লোগানে মুখরিত করেন রাজপথ। ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। শুক্রবার ইরাকের বাগদাদের রাস্তায় নামেন হাজারো মানুষ। তেহরানের প্রতি নিজেদের সমর্থন জানান সবাই। যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারাও। এছাড়া ইরানে হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে লেবানন, ভেনেজুয়েলাতেও। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। পরমাণু অস্ত্র অর্জন না করার বিষয়ে ছাড় দিতে রাজি আছে ইরান, তবে শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রমে বাধা দেওয়া হলে সমঝোতায় না যাবার কথা সাফ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জেনেভায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এসব জানান তিনি। এদিকে ইরান ইসরায়েল ইস্যুতে জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ইরানের পরমাণু সক্ষমতা ভাঙার চেষ্টা হলেই কেবল সমঝোতা করবে বলে জানিয়েছে ইসরায়েল। ইরান ইসরায়েল সংঘাত সমাধানের বিষয়ে জেনেভায় শুরু হয়েছে আলোচনা। ইরানের সঙ্গে সরাসরি বৈঠকে বসেছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার শুরু হওয়া বৈঠকে প্রথমে বক্তব্য রাখেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কড়া সমালোচনা করেন ইরানে ইসরায়েলি হামলার। বলেন, পরমাণু কর্মসূচির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালায় ইসরায়েল। মার্কিন বিশেষ দূতের সঙ্গে 15 জুন শান্তিপূর্ণ আলোচনার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। কূটনৈতিক আলোচনার মধ্যে ইসরায়েলের এমন হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেন আরাকচি। বৈঠকে আরাকচি আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন না করার বিষয়ে সমঝোতায় আসতে পারে, তবে শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রম চালিয়ে যাওয়ায় বাধা দিলে তা মানবে না তেহরান। এদিকে ইরান ইসরায়েল ইস্যুতে জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদও। জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন বলেন, কয়েক দশক ধরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কথা বললেও কোনো ফলাফল আসেনি। যদি ইরানের সক্ষমতা ভাঙার প্রকৃত চেষ্টা হয় তাহলে সমঝোতা করতে পারে ইসরায়েল। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইসরায়েল ইরান সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে সমঝোতা হওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মার্কিন হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে সতর্ক করেছে রাশিয়া। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে আখ্যা দিয়ে ইরানে চালানো সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়াও। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যক্ষভাবে না হলেও আকার ইঙ্গিতে ইরানকে সমর্থনের বার্তা দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। আর ইসরায়েলকে নগ্ন সমর্থন দেয়া যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলার পরিকল্পনা করছে বলেও আশঙ্কা তাদের। যতই দিন যাচ্ছে ততই তীব্র হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। চলমান উত্তেজনায় প্রাণহানি বাড়তে থাকলেও পিছপা না হওয়ায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য বদ্ধপরিকর নেতানিয়াহু প্রশাসন। তেহরান তেল আবিব সংঘাত নিয়ে বিশ্ব পরাশক্তির কার কি ভূমিকা তা নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে। চলমান সংঘাতে ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, সংঘাত আরও বেড়ে যাওয়ার প্রকৃত ঝুঁকি রয়েছে। সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথ খোঁজারও আহ্বান স্টারমারের। ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন ইহুদি সংগঠন জিউইশ ভয়েস ফর পিস, জেভিপি। তারা জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষপাতদুষ্ট সামরিক সহায়তায় ইসরায়েল সরকার মধ্যপ্রাচ্যে যুদ্ধ অপরাধের প্রশ্রয় পাচ্ছে। তেহরান তেল আবিবের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালেও সেই সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে বলেন, মার্কিন হস্তক্ষেপ আরেকটি ভয়াবহ উত্তেজনার সিঁড়ি তৈরি করবে। এরই মধ্যে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার আখ্যা দিয়ে ইরানে চালানো সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিক হত্যা মানবতার বিরুদ্ধে এক ক্ষমাহীন অপরাধ।
দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে অবিলম্বে যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটিতে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং। নিউ ইয়র্কের এক বৈঠকে তিনি বলেন, বেসামরিক মানুষের সুরক্ষা দিতে এখনই যুদ্ধবিরতি প্রয়োজন। বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। সব কর্মকর্তা কর্মচারীদের সেখান থেকে সরে আসার নির্দেশনাও দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যক্ষভাবে না হলেও আকার ইঙ্গিতে ইরানের পাশে থাকার বার্তা দিয়েছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া। দোদুল্যমান অবস্থায় রয়েছে যুক্তরাজ্য। আর ইসরায়েলকে নগ্ন সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র বরাবরই দেশটির ঘনিষ্ঠ মিত্র। তাদের সঙ্গে মিলে হয়তো ইরানের সামরিক হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশও। বায়তুল মোকাররম মসজিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিভিন্ন সংগঠন। এ সময় ইসরায়েল ও মার্কিন আগ্রাসন থেকে বাঁচতে বিশ্বের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বক্তারা। ইসরায়েল ইরান সংঘাত গড়িয়েছে দ্বিতীয় সপ্তাহে। তেহরানের পাল্টা আঘাতে তেল আবিবে বাড়ছে ধ্বংসস্তূপ। বিশ্বের শান্তিকামী মানুষ যখন জানাচ্ছেন যুদ্ধবন্ধের আহ্বান, তখন দীর্ঘস্থায়ী যুদ্ধের শঙ্কা জাগাচ্ছে ইসরায়েল আর মার্কিন কর্তা ব্যক্তিদের অনাকাঙ্ক্ষিত বক্তব্য। বিশেষ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকির ঘটনার পর প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। জুমার নামাজ আদায় করে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করে খেলাফত মজলিস সহ আরও 3টি সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এ সময় আন্তর্জাতিক নিয়ম ভঙ্গের দায়ে ইসরায়েলের প্রতি নিন্দা জানান বক্তারা। তারা বুঝতে পারছে বোমা মারার শাস্তি কতটুকু হয়। সাথে আমরা বলতে চাই, মুসলিম বিশ্বের শাসকরা এখনো চুপ করে আছে। সোচ্চার হন, ঐক্যবদ্ধতার মোকাবেলা করুন। ইসরায়েল যদি তার হামলা বন্ধ না করে, তাহলে মুসলিম বিশ্ব তার বিরুদ্ধে লড়তে বাধ্য হবে। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় প্রতিবাদ জানান সাধারণ শিক্ষার্থীরা। নেতানিয়াহুর আসল উদ্দেশ্য হলো ইরানের ক্ষমতাধর এই যে শক্তিশালী রাহবার, তাকে হত্যা করা। দলমত নির্বিশেষে মানবতাবাদীরা যেভাবে লড়াই করছে, আপনারা মুসলিম হয়ে মুসলমান দেশের শাসক হয়ে মুসলমানদের পাশে দাঁড়াতে পারছেন না। জাতি এবং আকিদাগত বিদ্বেষ ভুলে ইরানের পাশে দাঁড়াতে হবে। মুসলিম বিশ্ব যত বেশি বিচ্ছিন্ন হবে এবং একে অপরের প্রতি বিদ্বেষ রাখবে, তত ইহুদিরা সুযোগ পাবে। ইসরায়েলের এমন বর্বরতার প্রতিবাদে আবারও দেশটির সকল পণ্য বয়কটের ডাক দেন মুসল্লিরা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানির দাম $120 থেকে $130 উঠতে পারে, এমন পূর্বাভাসই দিয়েছে বহুজাতিক বিনিয়োগ বিষয়ক মার্কিন প্রতিষ্ঠান জেপি মর্গান। তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বলছে, রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর আবারও তারা বড় ধরনের অনিশ্চয়তা পড়েছে। এদিকে অস্থিতিশীল বিশ্ববাজারে প্রতি ব্যারেলের দাম $80 পার হলেই জ্বালানি কৌশল নিয়ে নতুন করে ভাবতে হবে বলে সতর্ক করছেন অর্থনীতিবিদরা। ক্রমেই বিশ্ববাজারে তীব্র হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব, ধীরে ধীরে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার প্রায় 3% বেড়ে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম উঠেছিল $78.85, যা গেল 22 জানুয়ারির পর সর্বোচ্চ। ইরান ইসরায়েল যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা সেই প্রশ্ন 2 সপ্তাহের জন্য ট্রাম্প জিইয়ে রাখায় জ্বালানি তেলের বিশ্ববাজারে নতুন করে দেখা দিয়েছে অস্থিরতা। বিশ্বের বড় বড় তেল সরবরাহ কোম্পানিগুলো বলছে, 2022 সালে রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর আবারও বড় ধরনের কোনো অনিশ্চয়তার মুখে পড়েছেন তারা। অর্থনীতিবিদরা বলছেন, প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম $80 পার হলেই জ্বালানি কৌশল নিয়ে নতুন করে ভাবতে হবে। এই পর্যন্ত কিন্তু তেলের বাজারে যেই প্রভাবটা আমরা দেখেছি, সেটা কিন্তু অত বড় মাত্রার প্রভাব না। 1 বছর আগের দামের সাথে তুলনা করেন, তাহলেও কিন্তু এখন $15 থেকে $20 কম আছে তেলের দাম। তো সেই হিসাবে এই পর্যন্ত তেমন মোটা দাগে কোনো প্রভাব আমরা দেখিনি। আমি বলবো 80-র উপরে গেলেই উদ্বেগের জায়গা তৈরি হবে। কিন্তু যদি 80-র নিচে থাকে, এখন যেখানে আছে মানে কাছাকাছি যাচ্ছে, এখানে উদ্বেগটা বেড়ে যাচ্ছে এবং এখানে আবার গতকালকে যুক্তরাষ্ট্রের যে অবস্থানটা, এটা উদ্বেগটা আরো বাড়িয়ে দিয়েছে। এদিকে বহুজাতিক বিনিয়োগ বিষয়ক মার্কিন প্রতিষ্ঠান জেপি মর্গান বলছে, ইরান ইসরায়েল যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে পরিবহন বাধাগ্রস্ত হলে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম $120 থেকে $130 উঠে যেতে পারে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ।
অন্য প্রসঙ্গ, দ্রুত দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান, শিগগিরই জানা যাবে দিনক্ষণ। একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলের আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, লন্ডন বৈঠকের পর থেকেই তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র চলছে, ভারত থেকেও চলছে অপপ্রচার, আর সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন করে দেশ গঠনে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর থেকে আলোচনায় কবে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর নাকি এর আগেই আসবেন তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জল্পনা কল্পনা। তারেক রহমান দ্রুতই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শিগগিরই জানা যাবে দিনক্ষণ। তার অপেক্ষায় আছে দেশের মানুষ ও বিএনপি। শুক্রবার বিকেলে রাজধানীর কাঁটাবনে প্রবীণ রাজনীতিবিদ মোস্তফা মহসিন মন্টুর কুলখানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান আমির খসরু। উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই ওনার অপেক্ষায় আছে, ওনার প্রতীক্ষায় আছেন। উনি সেটা ভালোভাবে বুঝেন, উনি প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো সময় উনি একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন। অন্যদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, লন্ডন বৈঠকের পর ভারত থেকে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। দাবি করেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা নানা চক্রান্ত করছে। দুপুরে পাবনার চাটমোহরে প্রবীণ বিএনপি নেতা আবু তাহেরকে দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন রিজভী আহমেদ। চক্রান্ত, ষড়যন্ত্র এখনো কমছে না। পার্শ্ববর্তী দেশ তারা যখনই দেখেছে ডক্টর ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালানো হচ্ছে। এছাড়া ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আহ্বান জানিয়ে বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন করে দেশ গঠনে কাজ করতে হবে। যে আজকে আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, তো এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। ছাত্র জনতার জীবনের বিনিময়ে দেশ গঠনের যে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে তার রক্ষা করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দলীয় সাধারণ সভায় এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়েছে। সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়, যেখানে বলা হয়েছে একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আগামী 22 জুন নির্বাচন কমিশনে আবেদন করা হবে বলেও এ সময় জানানো হয়। এদিকে নারীদের নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলেও জানান এনসিপি নেতারা। প্রতিষ্ঠার 3 মাস পর দলীয় গঠনতন্ত্র প্রণয়ন করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার দলের 6ষ্ঠ সাধারণ সভায় দলীয় গঠনতন্ত্রের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। সাধারণ সভা শেষে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করা হয়। এ সময় দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, দলের সভাপতি ও সাধারণ সম্পাদক কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন। তবে এক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বার সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে থাকতে পারবেন। কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সারা দেশের কাউন্সিলরদের ভোটে, ন্যাশনাল কাউন্সিলের ভোটে তারা নির্বাচিত হবেন। কোনো ব্যক্তি তার জীবদ্দশায় 2 বারের বেশি সাধারণ সম্পাদক বা 2 বারের বেশি সভাপতি থাকতে পারবেন না। গঠনতন্ত্রে আরও উল্লেখ করা হয়, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী দায়িত্বে থাকবে রাজনৈতিক কাউন্সিল। দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে 15 সদস্যের এই কাউন্সিলের সদস্য হবেন। নির্বাচিতদের মধ্যে অন্তত 3 জন নারী সদস্য থাকবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচিত রাজনৈতিক পরিষদ 11 থেকে 15 সদস্যের হবেন। 11 সদস্যের নির্বাচিত রাজনৈতিক পরিষদে ন্যূনতম 3 জন নারী সদস্য
অন্তর্ভুক্ত থাকবেন। সবশেষ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সব প্রক্রিয়া শেষ করে 22 জুন নির্বাচন কমিশনে দলের নিবন্ধনের জন্য আবেদন করা হবে। নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রয়োজনীয় নিবন্ধনের জন্য যেই শর্তগুলো একটা রাজনৈতিক দল হিসেবে পূরণ করা প্রয়োজন, আমরা সেগুলো পূরণ করেই সেখানে যাব। আমরা আগামী রবিবার নির্ধারিত সময়ের পূর্বেই সেখানে যাব। এছাড়া সারা দেশব্যাপী এনসিপি নারী নেত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ ও মিথ্যাচার ছড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলেও জানান এনসিপি নেতারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ রিপাবলিক পার্টি। সবার উপরে দেশ, এই স্লোগান নিয়ে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এই দলটি। সাবেক সামরিক কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের উদ্যোগে এই রাজনৈতিক দল গঠিত হয়েছে বলে জানা গেছে। নতুন এই রাজনৈতিক দলের নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মেহেদী হাসান, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম সহ অনেকেই। আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান জানান, সব নাগরিকের সমান অধিকার, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা, সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী সুশাসন প্রতিষ্ঠা করাই দলটির প্রধান লক্ষ্য। 24শে জুলাইয়ের পরে আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো ছিল এবং নতুন যে রাজনৈতিক দল হয়েছে তাদের কাছে আমাদের আশা ছিল যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত হয়তো বাংলাদেশ দেখবে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি গণঅভ্যুত্থানের মূল স্পিরিট, সেই স্পিরিট থেকে আমরা অনেকটা সরে গিয়েছি। বাংলাদেশ রিপাবলিক পার্টি ক্ষমতার রাজনীতি নয়, ভোটের রাজনীতি নয়, আমরা জনগণের রাজনীতি করতে এসেছি। রাতের সময়ে আরও থাকছে। পরীক্ষা শুরুর আগেই থানার লকার ভেঙে এইচএসসির প্রশ্নপত্র চুরি। নওগাঁর ধামারহাটে 3 সদস্যের কমিটি গঠন। কাল ঘটনাস্থল পরিদর্শন করবেন শিক্ষা বোর্ড কর্মকর্তারা। প্রতিবন্ধীদের সহায়তার নামে সূচনা ফাউন্ডেশন খুলে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল 450 কোটি টাকা আত্মসাৎ করেছে। একই সঙ্গে 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। আর অর্থ লোপাটের সহযোগী হিসেবে সাবেক মন্ত্রী, এমপি, আমলাসহ 25 জনের দায় খুঁজে পেয়েছে সংস্থাটি। গেল জানুয়ারিতে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে ধানমন্ডির 5 নম্বর রোডে অবস্থিত সুধা সদনে অভিযান চালায় দুদক। এই বাড়িটি সহ সূচনা ফাউন্ডেশনের বেশ কয়েকটি ঠিকানা ব্যবহার করলেও কোনোটিতে অস্তিত্ব খুঁজে পায়নি তারা। দৃশ্যমান অস্তিত্ব না পেলেও 5 মাসের ব্যবধানে পুতুলের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থলুটসহ বিস্তর দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। নথির তথ্য বলছে সূচনা ফাউন্ডেশনের নামে 450 কোটি টাকা আত্মসাৎ এবং 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন পুতুল। অনুসন্ধানে উঠে এসেছে ব্যবসায়ী সহ অন্তত 14 জন সূচনা ফাউন্ডেশনকে এসব অর্থ দিয়ে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে অনৈতিক সুবিধা নেন। এছাড়া কর্মকূপ সহ নানা অনিয়মের ঘটনায় সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল সহ 25 জনের দায় খুঁজে পেয়েছে দুদক, যার ভিত্তিতে মামলার সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছে অনুসন্ধানকারী দল। দুদক চেয়ারম্যান বলছেন, কর্মকূপ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ গ্রহণ সহ নানা অনিয়মের বিষয় আমলে নেওয়া হচ্ছে। ফাউন্ডেশনের আসলে ফিজিক্যাল অস্তিত্বই আমরা পাইনি। এই প্রতিষ্ঠানকে সিএসআর কিংবা অন্য কোনো নামে প্রচুর টাকা দিয়েছে এবং সেই টাকাগুলির জন্য যে প্রদেয় কর ছিল সেই করও প্রদান করা হয়নি। তাহলে এখানে দেখেন আপনার দ্বিবিধ অপরাধ, সেই অপরাধগুলি নিশ্চয়ই আমরা আমাদের আমলে আনবো। বিশেষজ্ঞরা বলছেন, মায়ের প্রভাব খাটিয়েই এসব অনিয়ম দুর্নীতি করেছেন পুতুল। তদন্তে বিষয়গুলো আমলে নেওয়ার আহ্বান। তার মা প্রধানমন্ত্রী ছিলেন, তার মায়ের প্রভাবে অন্যরা কাজ করেছে। এখন যে তদন্ত চলছে, এই তদন্তেও এই বিস্তারিত বিষয়গুলো উঠিয়ে আনা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ বাগাতে সিভিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মিথ্যা তথ্য দেওয়ায় গেল মার্চে পুতুলের বিরুদ্ধে মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের কাঁধে এখন 13 লাখ রোহিঙ্গার বোঝা। নতুন করে আসছেন আরও অনেকে, ফলে প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তায় কাটছে না। কেননা 8 বছরে একজনকেও ফেরত নেয়নি মিয়ানমার।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের আশঙ্কা, দ্রুত সংকট নিরসন না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। বিশ্ব শরণার্থী দিবসে রোহিঙ্গা ক্যাম্পের বিস্তারিত জানব সুজৌদিন রুবেলের রিপোর্টে। বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির কক্সবাজার, যেখানে আশ্রয় নিয়েছেন 13 লাখ রোহিঙ্গা। এর মাঝেও প্রতিনিয়ত বাড়ছে নতুন করে আসা রোহিঙ্গার সংখ্যা। রাখাইনে আরকান আর্মির হামলার জেরে যেমন রোহিঙ্গারা নতুন করে বাংলাদেশে পালিয়ে আসছে, অন্যদিকে ভারত থেকেও আসছে রোহিঙ্গারা। এমন কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছেন উখিয়ার 1 নম্বর ক্যাম্পে। ইন্ডিয়া তো মোটা আরা ফারাই দিয়ে আর পুরা গোষ্ঠীটি সবে মিলে আসছিল আর সরকার হদে এডিয়ার বিদেশি মানুষ এটা রাখা না যায়। গাড়ি আনি এতক্ষণ মাদে গাড়ি বাড়ির বোর্ডার টানি সারি দিয়ে রাতের 1:30 বাজে মরে যা মারি ফেলে বলে হয়ে না যাই না এর আগে বেশ কয়েকবার প্রত্যাবাসনের ঘোষণা এলেও তা আলুর মুখ দেখছে না। সম্প্রতি মিয়ানমারের জান্তা সরকার 1,80,000 রোহিঙ্গার প্রত্যাবাসনের সম্মতি দিয়েছে, কিন্তু রাখাইনে চলমান সংঘাত পরিস্থিতিতে প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে রয়েছে ধোঁয়াশা। ফলে রাখাইনে ফেরা নিয়ে রোহিঙ্গাদের অনিশ্চয়তা কাটছে না। নিজের দেশত যাইয়ে রে খাস কর্ম করে হন না তো বেশি আদার লাগে আর গর তাজে উমদে আজ জায়গা তাজে দি আর হতে ভেরিফাই করানো করিব, কিন্তু আরে মার দিহানর তোমার তো আরে বলদি না মারবান সলাবর দে পুরা ওয়ালর রিকোয়েশন গুজি দি। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের আশঙ্কা, দ্রুত সময়ে প্রত্যাবাসন না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। যদি রিপাট্রিয়েশন দ্রুততম সময় না হয়, এতে যারা মনে করছে যে শুধুমাত্র বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে তারা ভুল করছে। এর প্রভাব যেখানে এই সমস্যার উৎপত্তি তারাও নিস্তার পাবে না। মিয়ানমারে গেল প্রায় 8 বছরেও নানা অজুহাতে একজন রোহিঙ্গাকেও স্বদেশে ফিরিয়ে নেয়নি। আর প্রতি বছর আশ্রয় শিবিরে গড়ে 30,000 করে নতুন রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান না হলে দ্রুতই এই সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকির কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক আলোচনায় তিনি একথা বলেন। বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীকে পূর্ণ নিরাপত্তা আর অধিকার দিয়ে প্রত্যাবাসনের জন্য কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সময় আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। For over 8 years, Bangladesh has been hosting 1.2 million Rohingya refugees who fled from their own country, Myanmar, due to persecution by the military regime. Our humanitarian act has put us in immense socio-economic and environmental challenges, and the situation is now posing new security risks. We call for renewed international attention and action to ensure their return with safety and rights. পুরানো ক্ষত না শুকাতেই ফেনীতে ফের বন্যা আতঙ্ক। উজানের জলে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি, ডুবছে গ্রামের পর গ্রাম, ভেসে গেছে পুকুরের মাছ। স্থানীয়রা বলছেন নকশা অনুযায়ী কাজ না হওয়ায় বাঁধটি আশীর্বাদ না হয়ে পরিণত হয়েছে অভিশাপে। আর পানি উন্নয়ন বোর্ড বলছে স্থায়ী সমাধানে প্রায় 750 কোটি টাকা ব্যয়ে মুহুরী বাঁধ পুনর্নির্মাণে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। উজানের ঢল আর টানা বৃষ্টিতে ভেঙেছে বাঁধ, লোকালয়ে ঢুকছে পানি, ডুবছে গ্রামের পর গ্রাম, বাড়ছে বন্যার আশঙ্কা। বর্ষা এলেই আতঙ্কে দিন কাটে ফেনীর উত্তরের মুহুরী, কহুয়া ও সিরুনিয়া নদী পাড়ের বাসিন্দাদের। উজানের পাহাড়ি ঢল প্রতি বছরই নিঃস্ব করে তাদের, এবছরও তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার রাতে পানির তোড়ে ফুলগাজীর উত্তর বড়ইয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয় দক্ষিণ বড়ইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর, বশিকপুর সহ বেশ কয়েকটি গ্রাম। তলিয়ে গেছে মাছের ঘের, মুরগির খামার। বাড়িঘরে পানি ওঠায় বন্ধ হয়ে গেছে রান্নাবান্না। বাধ্য হয়ে অনেকে আশ্রয় নিয়েছেন আত্মীয়ের বাসায়, কেউ কেউ শুকনো খাবার খেয়ে দিন পার করছেন। বাঁধ ভাঙার পরে আমাদের বাড়ি মানে একবারে ফেলাই দিয়েছে। গ্রামবাসী চেষ্টা করছি, পারি নাই। তাই আমাদের গ্রামে সব বাড়িঘর সব পেয়ে গেছে, প্রবলিত হয়ে গেছে। অনেক বস্তা দিয়েছি, অনেক মেটে দিয়েছি, কোনো কিছুতে লাভ হয় নাই, একেবারে দোষী চলে গেছে। তোর বড় যে বাঁধ ভেঙেছে সেই বাঁধের কারণে আমাদের পুকুরের
এবং এলাকার সকল পুকুরের মাছ চলে গেছে। স্থানীয়দের অভিযোগ, বাঁধ সংস্কারে নেওয়া হয় না প্রয়োজনীয় পদক্ষেপ। এতে বাঁধটি আশীর্বাদ না হয়ে পরিণত হয়েছে অভিশাপে। দেশের দরকার, সংস্কার দরকার, এটা সরকার কোনো উদ্যোগ নেয় না, এটা উদ্যোগ নেওয়ার দরকার। ফুলগাজীবাসীর প্রত্যেক বছর দুর্ভোগ পোহাতে হয়, প্রত্যেক বছর বন্যাতে আমাদের এই অবস্থা হয়। নদীটা যদি সংস্কার করে দেয় তাহলে আমাদের এখানে তেমন ক্ষয়ক্ষতিটা হইতো না। নদীর গড় প্রশস্ততা 100 মিটার না করা পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ সম্ভব না বলছে পানি উন্নয়ন বোর্ড। স্থায়ী সমাধানের জন্য সবচেয়ে বড় বাধা হলো নদীর প্রশস্ততা। যতক্ষণ পর্যন্ত আমরা এই নদীকে 100 মিটার প্রশস্ততা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বন্যা নিয়ন্ত্রণ করতে পারবো না। এই জন্য একটা প্রকল্প অনেকদিন থেকে 2বার সাবমিট করা হয়েছে, এখন আবার স্টাডি চূড়ান্ত করা হয়েছে 7,340 কোটি টাকার। আমরা আশা করতেছি এবছরের মধ্যে এই প্রকল্প পাস হবে। 155 কোটি টাকা ব্যয়ে বাঁধটির নির্মাণের কাজ শেষ হয় 2011 সালে। মুহুরী নদীর বাঁধের 102টি স্থানে ভেঙে গত বছরের আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যার সাক্ষী হয় ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। নওগাঁয় থানার ভেতর থেকে লকার ভেঙে আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্ন চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক এসআই সহ 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার ধামইরহাট থানার ভেতরে দেখা যায় রাজশাহী শিক্ষা বোর্ডের সিল করা বাক্স তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। পাশেই ইসলামের ইতিহাস বিষয়ের প্রশ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে। জেলা প্রশাসক জানান, থানা হেফাজতে থাকা প্রশ্ন কিভাবে চুরি হলো তা অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে। নিঃসন্দেহে এটা ন্যাক্কারজনক ঘটনায় কেন্দ্র সচিব সে সহ ট্যাগ অফিসার সহ খুলতে গেছে, গিয়ে দেখে যে তালাটা ভাঙ্গা। খুলতে গিয়ে দেখে যে একটা প্যাকেট সহ, খুঁজতে গিয়ে দেখে যে ওই প্যাকেটের 50টা প্রশ্নই হচ্ছে বাইরে খোলা এলোমেলো ছড়ানো। একটা তদন্ত কমিটি গঠন করেছে। গাজীপুরের সড়কে গাছ ফেলে ডাকাতের সময় ছুরিকাঘাতে সিএনজি চালক নিহত হয়েছেন। এ সময় গণপিটুনিতে ডাকাত দলের এক সদস্যের মৃত্যু হয়েছে। এই ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ, বাকিদের ধরতেও চলছে অভিযান। দিনের আলোয় যতটা দৃষ্টিনন্দন, অন্ধকার নামলে ঠিক ততটাই আতঙ্ক বাড়ে এই সড়কে। একের পর এক ডাকাতির ঘটনায় উদ্বেগ বেড়েছে জনমনে। সবশেষ বৃহস্পতিবার গভীর রাতে গাজীপুরের শ্রীপুরের সাতখামের বাজার এলাকায় গাছ ফেলে চলে ডাকাতি। এ সময় অটোরিকশা চালক আবুল কালাম বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ডাকাত দল। হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। রাত্রে 2টার সময় বর্মি যাওয়ার জন্য উদ্দেশ্য যাত্রী নিয়ে রওনা দিচ্ছে। এই জঙ্গলের ভিতরে গাছ ফলাইছিল, গাছ ফলায় 5 জন যাত্রী গেছে গা, তার 5 জন মিলে আক্রমণ করছে। 11টার দিকে বেরিয়ে চৌরাস্তা গেছিল, চৌরাস্তা থেকে একটা টিপ নিয়ে বর্মি যাওয়ার পথেই মানে আটকায় করছে। সিএনজি ড্রাইভারের বাড়ি আমার স্কুলের সাথেই বাড়ি, পাশেই বাড়ি। ও সিএনজি চালায় লোক হিসেবে ভালো ছিল, গরিব মানুষ, কিন্তু সৎ ছিল। ডাকাতির খবরে ওই এলাকা ঘিরে ফেলে স্থানীয়রা। গণপিটুনিতে মারা যান ডাকাত দলের এক সদস্য। পরে ঘটনাস্থলে গিয়ে আটক করা হয় 4 জনকে। তাদের ডাক চিৎকার দেয়, আশেপাশের লোকজন ঘটনাস্থলের দিকে রওনা করে। সেই ক্ষেত্রে যে গাড়িগুলি অ্যাটাক করে, এই গাড়ির ভিতরে অজ্ঞাতনামা যে কোনো একটি গাড়ি তারা দিগ্বিদিক ছোটাছুটি করে। এই ছোটাছুটিতে একজন অজ্ঞাত ডাকাত সে দুর্ঘটনায় আক্রান্ত হয়। সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি নিরাপত্তা জোরদারের দাবি এলাকাবাসীর। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। গাছের কাঁঠালে নিজের অংশ দাবি নিয়ে বাকবিতণ্ডা। মানিকগঞ্জে দেবরের দায়ের কোপে ভাবির মৃত্যু, পরিবারের শোক। জড়িতকে গ্রেফতারে অভিযানে পুলিশ। পারিবারিক গাছের কাঁঠাল কাটায় কাল হলো গৃহবধূর। দেবরের দায়ের কোপে মৃত্যু হলো তার। শোকাহত পরিবারের আহাজারি। স্বজনরা জানান, মানিকগঞ্জের ঘিওরের নালিগ্রামের বেরিবাঁধ এলাকায় দুবাই প্রবাসী সালামের স্ত্রী শোভা বেগমের বাড়ির পাশে ছিল 2টি কাঁঠাল গাছ। কয়েক মাস আগে নিজ অংশের গাছটি কেটে নেন দেবর রাকিব। শুক্রবার সকালে অপর গাছ থেকে কাঁঠাল নামিয়ে ঘরে তোলেন শোভা। সেই কাঁঠাল থেকে নিজের অংশ দাবি করেন রাকিব। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েক দফা এলোপাথারি কুপিয়ে শোভাকে জখম করেন রাকিব। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খুব মারার পরে আমার খালা বাঁচার জন্য দৌড়ায় রাস্তায় আসছে। রাস্তায় আসার পরে রাস্তায় এসে কুবাই মেরে তাই না আয় তোরা কি হয়েছে পরে আইসি আইসে দিয়ে শুয়ে রয়েছে, খালি রক্ত বাইরে হইতেছে। মারছে রাকিব নামে একজন, ঠিক আছে, হ্যাঁ আমরা উপযুক্ত বিচার চাই। যেভাবে মারছে
খুব কঠিন বিচার চাই। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত রাকিব। পুলিশ বলছে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আমরা কাজ করতেই আশা করি দ্রুত খুব রেজাল্ট পাওয়া যাবে খুব শীঘ্রই। পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ যখন করা হবে আমরা মামলা রুজু করব এবং আইনগত পরবর্তী ব্যবস্থাগুলো গ্রহণ করব। 2 ছেলের জননী ছিলেন শোভা বেগম। সময় সংবাদ, মানিকগঞ্জ। দিনের ব্যবধানে দেশে কমেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 151 জন রোগী। এছাড়া টানা 5 দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 86 জন আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে। এরপরই আছে ঢাকা সিটি। এদিন ঢাকা উত্তর সিটিতে ডেঙ্গু আক্রান্ত হন 18 জন এবং ঢাকা দক্ষিণে 10 জন। এ নিয়ে দেশে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7077 জনে এবং মারা গেছেন 30 জন। যশোরে করোনা আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3 জনে। গত 12 জুন প্রথম করোনা রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হন সাবিলা খাতুন। তিনি আইসিইউতে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার বিকেলে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এর আধা ঘন্টা পরেই মারা যান ওই নারী। আইসিইউতে 3 জন করোনা রোগী ভর্তি ছিলেন। 2 দিনের ব্যবধানে তারা সবাই মারা গেলেন। সাবিলা খাতুন সাতক্ষীরার কলারোয়া উপজেলার গদখালী এলাকার মুস্তাফিজুর রহমানের স্ত্রী ছিলেন। বুয়েটের সাবেক শিক্ষক শাশ্বত সৌম্যকে শেষবারের মতো বিদায় জানিয়েছেন তার সহকর্মী বন্ধুরা। বিকেলে বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সামনে সৌম্যর মরদেহ নিয়ে আসা হয়। এ সময় বুয়েটের উপাচার্য সহ তার শিক্ষক, সহকর্মী ও বন্ধুরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিভাগে তার অবদানের কথা স্মরণ করেন তারা। মেধাবী এই প্রকৌশলী বুয়েটের শিক্ষকতা পেশা ছেড়ে পিএইচডির জন্য গিয়েছিলেন আমেরিকার MIT-তে। সেখানে থাকা অবস্থায় আমেরিকা ও কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণার ওপর বক্তৃতা দিচ্ছিলেন। গত 2রা জুন কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার কলোনা ক্যাম্পাসের পাশের লেক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের ধারণা, অতিরিক্ত ঠান্ডার কারণে হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যু হতে পারে সৌম্যর। আবারও অস্থির রাজধানীর চালের বাজার। 2-3 দিনে কেজিতে বেড়েছে 4 থেকে 9 টাকা। বিক্রেতারা বলছেন, মিল মালিকরা দাম বাড়িয়ে দেয়ায় বেশিতে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এদিকে সপ্তাহ ব্যবধানে 40 টাকা কেজির কাঁচা মরিচের দাম ঠেকেছে 100-তে। স্বস্তি নেই মুরগির দামেও। সংকুচিত আয়ের মধ্যে উচ্চ মূল্যস্ফীতির চাপে যেখানে নিত্যপণ্যের বাজার হিসাব মেলাতে হিমশিম খান ভোক্তারা, তখন আবার হঠাৎ করে দাম বেড়ে গেলে বিপাকে পড়তে হয় তাদের। এই যেমন সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে এসে ভোক্তারা জানালেন, কেজিতে 9 টাকা পর্যন্ত বেড়ে গেছে 1 কেজি চালের দাম, যা চাপে ফেলেছে পরিবারের চাহিদা মেটানোর সামর্থ্যকে। রাতারাতি 300 টাকা বস্তা কিভাবে বাড়তি হওয়া সম্ভব? আগের দিন চাল নিচ্ছে আমি মনে করেন 3600 টাকা বস্তা, পরের দিন এসে দেখে 3900 টাকা বস্তা। কেন চালের দাম বাড়লো এমন প্রশ্নে বিক্রেতারা জানান, মিল গেটে দাম বাড়ায় বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। মিল মালিকদের সাথে কথা বলছে, ওনারা এক কথায় ভাই চালের দাম বাড়ছে, সামনে বলতেছে আরো নাকি বাড়তে হবে। গত সপ্তাহে যে মিনিকেটটা আপনার 71 টাকা ছিল, মিনিক এখন দেখেন 78 টাকা হয়ে গেছে। মিল মালিক বলছে যে ধানের দাম বেশি, তার জন্য চালের দামটা একটু বেশি। চালের বাজার থেকে বের হয়ে সবজির বাজারে গিয়েও স্বস্তির কোনো বার্তা পাচ্ছেন না ক্রেতারা, কারণ সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। আর 40 টাকা কেজি দরের কাঁচামরিচের দাম ঠেকেছে 100-তে। সবজির বাজারটা একটু বেশি চড়া, বৃষ্টি হয়েছে তা তো সবজি নষ্ট হয়েছে। কাঁচামরিচের দাম বেড়ে গেছে, গত সপ্তাহে কিনছি 40 টাকা কেজি, 45 টাকা কেজি, আজকে 80 টাকা 100 টাকা কেজি। কালকে বেচছি আমরা 60 টাকা কেজি, এখন বেচতেছি 100 টাকা কেজি। এদিকে অনেক খামার বন্ধ হয়ে পড়ার প্রভাব বাজারে পড়েছে বলে জানান মুরগি বিক্রেতারা। এক সপ্তাহে কেজিতে 60 টাকা পর্যন্ত বেড়েছে সোনালী মুরগির দাম, ব্রয়লারের বেড়েছে 10 টাকা। সোনালী মুরগিরা বিক্রি করতেছে আজকে 320 টাকা, ব্রয়লার মুরগি বিক্রি করতেছে 160 টাকা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। যতবার খুশি ততবার নয়, শুল্ক দিয়ে বিদেশ থেকে বছরে মাত্র একবার একটি স্বর্ণের বার আনতে পারবেন জল ও আকাশপথে যাত্রীরা। বিনা শুল্কে 100 গ্রাম স্বর্ণালংকার আনার সুযোগ পাবেন বছরে একবারই। এমন বিধান রেখেই পরিবর্তন আনা হয়েছে ব্যাগেজ রুলস বিধিমালায়। অর্থনীতিবিদদের শঙ্কা, মূল্যবান ধাতুটির চাহিদা যোগানের হেরফেরে বেড়ে যেতে পারে চোরাচালান। অন্তরা সেনের একটি রিপোর্ট।
অলংকার হিসেবে প্রাচীনকাল থেকেই নিজের কদর ধরে রেখেছে মূল্যবান ধাতু স্বর্ণ, আর নিরাপদ বিনিয়োগের মাধ্যম হওয়ায় বর্তমানে বাড়ছে এর দাম ও চাহিদা। উচ্চ মূল্যের কারণে দেশের স্বর্ণ ব্যবসায় পড়েছে মন্দাভাব। স্বর্ণের বাজারে ব্যবসা খুবই ধস নেমে গেছে, যে হারে দাম বাড়ছে। শখের বসে যারা কেনাকাটা করতো ওই কেনাকাটাটা একটু কমে গেছে আগের তুলনায়। এখন গোল্ডটা একটা অভিজাত শ্রেণীর জন্য নির্ধারিত হয়ে গেছে। সব শ্রেণীর জন্য হলে আমাদের ব্যবসাও ভালো থাকতো, সব শ্রেণীর মানুষ কিনতে পারত। বাংলাদেশে এই মূল্যবান ধাতুর চাহিদা কত? সঠিক কোনো তথ্য না থাকলেও ব্যবসায়ীদের দাবি বছরে প্রায় 20 থেকে 40 মেট্রিক টনের চাহিদা রয়েছে স্বর্ণবাজারে। এই চাহিদার 10% পূরণ হয় পুরানো অলংকার বিনিময়ের মাধ্যমে। বাকিটুকু মেটাতে বিমান যাত্রীদের মাধ্যমে আসা স্বর্ণই একমাত্র ভরসা, কারণ অনুমতি দেওয়ার পরও নানা জটিলতায় মূল্যবান এই ধাতুর আমদানি করেন না তারা। এবার ব্যাগেজ রুলসে কড়াকড়ি আরোপ করেছে সরকার। নতুন বিধিমালায় আকাশপথে বছরে মাত্র একবার কোনো যাত্রী 50,000 শুল্ক দিয়ে 117 গ্রাম বা 10 ভরি ওজনের স্বর্ণের বার আনতে পারবেন। আগে 40,000 টাকা শুল্ক দিয়ে আনতে পারতেন যতবার খুশি ততবার। 2023 সালের জুলাইয়ের আগে 20,000 টাকা শুল্ক দিয়ে প্রতিবারে আনা যেত 2টি বার বা 234 গ্রাম ওজনের স্বর্ণ। কড়াকড়ি আরোপ করা হয়েছে স্বর্ণালংকার আনার ক্ষেত্রেও। আগে একজন যাত্রী একাধিকবার 100 গ্রাম ওজনের গহনা বিনা শুল্কে আনতে পারতেন। নতুন নিয়মে সেই সুযোগ মিলবে বছরে মাত্র একবার। যেটুকু ডিমান্ড আছে সেই ডিমান্ডে তো আপনাকে সাপ্লাই থাকতে হবে। লোকাল বাজারে যেই গোল্ডটা পাওয়া যায় তার থেকে বেশি পড়ে যায়। তো বেশি দামে কিনে কম দামে বিক্রি করা তো বিজনেস না। বিজনেস হলো কম দামে কিনে বেশি দামে বিক্রি করা। অস্থিতিশীল ব্যাপারটা, এইটার জন্য আমাদের যে মনিটরিং বা আমাদের যে বৈষম্য, এই বিষয়টা কে দেখবেন, জাজ করবেন কে? এমন পরিস্থিতিতে দেশের স্বর্ণের যে চাহিদা আছে তা মেটাতে চোরাচালান বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় সীমান্তে নজরদারি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এমনিতেই বৈধ পথে আমদানি নেই, অন্যদিকে এই যে ব্যাগেজের যে কড়াকড়ি অবস্থায় এই কড়াকড়িগুলো আসলে এই পুরো ইন্ডাস্ট্রিতে এখানে কর্মসংস্থান আছে, এখানে তো অনেকেই ব্যবসা করছেন, তো এগুলো কিন্তু আরও চাপের মধ্যে পড়ে যাচ্ছে। জুয়েলারি ইন্ডাস্ট্রিতে মূলত এই লাগেজের মাধ্যমে যে স্বর্ণটা আসে সেটাই ব্যবহার করা হয় এবং দেশের ভিতরে কিছু রিসাইক্লিং হয় এবং সেটা দিয়ে আসলে জুয়েলারি ইন্ডাস্ট্রি কাজ করে। তো এই জায়গাটাতে আমি মনে করি যতটা সহজ নীতিমালা প্রণয়ন করা যায় সেটি সবচেয়ে ভালো। ঢাকা কাস্টমসের তথ্য 2023 সালে শুধু ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ব্যাগেজ রুলসের আওতায় 31.5 টন ও 2022 সালে এসেছে প্রায় 36 টন স্বর্ণ। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। কাপারচারিতে স্বর্ণপদক জিতেছেন আব্দুর রহমান আলিফ। জাপানের মিয়াতা গাকুদোকে 6-4 পয়েন্টে হারিয়ে রিকার্ভ মেন ইভেন্টে এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পড়েন তিনি। সিঙ্গাপুরে প্রভাব বিস্তার করে খেলা শুরু করেন আলিফ। প্রথম সেট তিনি জিতে নেন 28-27 পয়েন্টে। দ্বিতীয় সেটেও চলে তার আধিপত্য। ম্যাচ সেরা স্কোর করে এবার তিনি সেট জিতে নেন 29-28 পয়েন্টে। মিয়াতার সঙ্গে তার সেট পয়েন্ট ব্যবধান দাঁড়ায় 4-0। তবে দেয়ালে পিঠ থেকে যাওয়ায় মিয়াতা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান তৃতীয় আর চতুর্থ সেটে, যার ফলে পঞ্চম সেট হয়ে ওঠে স্বর্ণপদক নির্ধারণী, যেখানে 29-26 পয়েন্টে সেট জিতে নিয়ে এশিয়ান কাপ আর্চারি রিকার্ভ ইভেন্টের স্বর্ণপদক জয় করেন আলিফ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সপ্তাহ পেরোলো ইরান ইসরায়েল সংঘাত। হামলার সিদ্ধান্ত নিতে 2 সপ্তাহ সময় নিলেন ট্রাম্প। নরক নেমে আসবে পুরো অঞ্চল, হুঁশিয়ারি তেহরানের। জরুরি বৈঠকে নিরাপত্তা পরিষদ। দ্রুত দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান, শিগগিরই জানা যাবে দিনক্ষণ, জানালো বিএনপি। ভারত থেকে ষড়যন্ত্র অপপ্রচারের অভিযোগ, ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের আহ্বান। এবং এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন। কেন্দ্রীয় কমিটির মেয়াদ 3 বছর। 2বারের বেশি প্রেসিডেন্ট GS নয়। নারীদের নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।